৬,০০০ কিলোর মধ্যে বাংলাদেশে যত বাইক আছে মোটামুটি সব বাইকের ইঞ্জিনে ফ্রি হয়ে যায়। অ্যান্ড ৬,০০০ থেকে ১৮-১৯,০০০ কিলো পর্যন্ত একটা বাইক হচ্ছে এটা বাইকের যৌবনকাল। অ্যান্ড এই যৌবনকালে ও আপনাকে ফুল ফিল সার্ভিসটা দিবে। এই R15 V3 এই বাইকটা আমি কালকে রাতে কিনছি। এর মানে কেউ এরকম মনে করেন না যে এই বাইকটা আমার বা এই বাইকটা মানে কেনার ভিডিও কেন দিলাম না। কাহিনী আসলে একটু অন্য বলতে এই বাইকটা একটা অফিসিয়াল বাইক, ৩৫০০ কিলো চলছে অ্যান্ড পেপার করা আছে, মানে নাম্বার রেজিস্ট্রেশন করা আছে, হালকা মডিফাই করা আছে, এখানে লাইট লাগানো আছে, এটা দেখাবো না পরে। অ্যান্ড এগুলা কি যেন লাগাইছে উনি, বাম্পার লাগাইছে, এই হলো ব্যাপার। অ্যান্ড এইদিকেও কিছু জিনিস লাগাইছে যেটা চালানোর সময় দেখতে পারবেন। শুভ ভাই কালকে ছিল না, অ্যান্ড তখন হচ্ছে আমাকে বললো ভাই একটা বাইক আসছে, বাইকটা একটু দেখে কিনে রেখে দেন। অ্যান্ড তখন আমি গিয়ে এই বাইকটা ৩৫০০ কিলোর বাইক ভাই, আর কি দেখবো, দেখেই পছন্দ হয়ে গেছে। অ্যান্ড বাইকটা নিয়ে নিচ্ছি হচ্ছে বাইক ফেরির জন্য। মূলত এটা বাইক ফেরিতে অ্যাভেলেবেল পাবেন আজকে থেকেই। আর শুভ ভাইয়ের বাইক মূলত কালকে রাতে নিচ্ছি অন্ধকারে, এই জন্য আর শ্যুট করি নাই। অ্যান্ড আজকে দিয়ে দিব, তাই ভাবলাম যে ছোটো করে একটা শ্যুট করে রাখি, তাহলে একটা রাইডিং ভিডিও আমাদের চ্যানেলে থাকবে এই বাইকটার। অ্যান্ড এখানে একটা সুইচ আছে, সুইচ দিলেই যে দেখা যায় কি না এখানে লাইট ব্লিঙ্ক করতেছে, এরকম মনে হয় কয়েকটা টাইপের ব্লিঙ্ক করে। অ্যান্ড এই লাইটগুলো যারা লাগাবেন এগুলা, তারা অবশ্যই এরকম লাগাইলে বাইরে লাগায়েন, ওইভাবে ভিতরে কেটে লাগায়েন না। এই গ্লাসটা কেটে খুলে দেন ভিতরে লাগায়েন না, তাহলে আপনার লাইটটা বাদ। আর এইভাবে যদি লাগান তাহলে লাইটটা বাদ না, এটা টান দিলে আবার বের হয়ে আসবে, কাহিনী শেষ। এই বাইকটার একটা ঝামেলা আছে জানেন, এটার হেডলাইটের আলোটা একটু কম। আমি সবসময় বলি যে একটা বাইক, এই বাইকটা বুড়া হয়েও বুড়া হইল না, এটা আসলে আর বুড়ো হবেও না। ইয়ামাহার মনে হয় সবচেয়ে বেস্ট বাইক এটা বাংলাদেশে শুরু থেকে যখন আসছে, এটা তখন থেকে এখনো পর্যন্ত। আর এটার হেডলাইটের আলো নিয়ে যাদের একটু প্রবলেম আছে তারা অনেকেই জিজ্ঞেস করে যে এটা কি করব, কি বা ফগ লাইট ইউজ করে। অ্যান্ড আমার কাছে একটা প্রশ্ন অনেক বেশি আসে যে ফগ লাইট কোনটা ইউজ করব বা কি। সত্যি কথা কি, আমি ওইভাবে ফগ লাইট ইউজ করি না, অ্যান্ড ফগ লাইট সম্পর্কে আমার ওরকম আইডিয়া নাই। এজন্য আজকে আমি এখানে আসার আগে শুভ ভাইয়ের ওখানে একটু গেছিলাম, অ্যান্ড ওনাকে জিজ্ঞেস করছিলাম যে ভাই ফগ লাইট বাজেটের মধ্যে কোনটা ভালো হবে, আমার সাবস্ক্রাইবাররা জানতে চায়। অ্যান্ড উনি আমাকে একটা আইডিয়া দেয়, ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি, দেন চলেন আমরা বাইক রাইডে যাই। এটা হচ্ছে বোনাস ফুটেজ, যেটার জন্য আমি চলে আসছি মোটো অটোতে। অ্যান্ড ভাইয়ের কাছ থেকে আমরা একটু ফগ লাইটের আইডিয়া নেই। ভাইয়া সামনে তো শীত চলে আসতেছে, একটু ফগ লাইট কি কিনবে অডিয়েন্সরা চাইতেছে, যে কম দামে ভালো কোনো ডিল আছে কিনা দেখাবেন কিছু? ভালো ডিল আবার কম দামে, এটা তো ভাই বাজেট যাদের কম, জিনিস তাদের একটু বেশি ভালো লাগে। দুইটা কনসেপ্ট তো সাংঘর্ষিক। সংঘর্ষ, আপনি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে কিছু থাকলে দেন। অর্কা নিতে পারে, অর্কা রিলায়েবল, অর্কা ভালো করতেছে আসলেই। হ্যাঁ, অর্কা সব প্রোডাক্ট অনেক চিন্তা ভাবনা করে ওনারা আনে, বুঝছেন। আচ্ছা, মানে ধাপ করে পেলো আর আনলো এরকম না। আচ্ছা আচ্ছা। অর্কার লাইট কয়টা আসছে? অর্কার ফগ লাগবে না আপনার? ফগ লাইট, হ্যাঁ। ফগ হচ্ছে দুইটা আছে, ফগ দুই ধরনের, হ্যাঁ, একই লাইট, একই লুমেন, একই পাওয়ার, দুইটা শেপ দুই রকম, আর দুইটা লেন্স দুই রকম। ও একটু কি দেখাবেন? হ্যাঁ, আমি দুটার কি প্রাইসও দুই রকম? দুইটার প্রাইস সেম, সবকিছু সেম ভাইয়া। ভাই এটি কি দিচ্ছে সাথে এগুলা? এটা হচ্ছে ফগ লাইট ঢাকার জন্য, যেহেতু আমাদের সিটির মধ্যে পুলিশ ঝামেলা করে, হ্যাঁ, তো ঢেকে রাখার জন্য দুটা ইয়ে দিয়ে দিয়েছে। পরে সর্বনাশ, এটা কি আর কোনো ব্র্যান্ড দেয়? না, কেউ আমার তো জানার মধ্যে কেউ দেয় না। এটা ভালো উদ্যোগ, বা অন্য ভালো কেউ লাগছে দিতে পারে, আমি ব্যাপারটা। জানি না হয়তো বা। আমারও আর কোনোটা দেখা হয় নাই। এটা হচ্ছে স্লিম, যারা একটু স্পেস কম যাদের, তারা এটা নিতে পারে। দেখেন এটা ব্লু কাট লেন্স, সব সেম, শুধু লেন্সটা ব্লু কাট। ব্লু কাটের ব্যাপারটা কি ভাই? ব্লু কাটের ব্যাপারটা কি, যেটা হয় কি অন্যান্য সব ব্র্যান্ডের এই চ্যাপ্টার লাইটটা আপনার এই রেগুলার যে লাইটটা আছে ওটার থেকে একটু কম পাওয়ারফুল হয়, লাইট কম দেয়। তো এটা দুটো সেম করার জন্য ব্লু কাট লেন্সটা ইউজ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দুইটাই অর্কা টাইটান নাম। মানে টাইটানের মধ্যে একটা হচ্ছে স্লিম শেপ আর একটা হচ্ছে নরমালি যে শেপটা আমরা দেখি। ও এটার মধ্যেও দেওয়া হয়েছে এগুলা? হ্যাঁ, সবগুলোর মধ্যেই থাকবে ভাই। এটা হচ্ছে যে রেগুলার শো। প্রাইসের একটা আইডিয়া দিবেন, মানে আস্কিং প্রাইস যদি ও কিছু কম টম পরে করেন। কোনো সিস্টেম নাই, কারণ এটা ব্র্যান্ডের প্রোডাক্ট, সো প্রাইস ওরাই নির্ধারণ করে দেয়, প্রাইস অলওয়েজ ফিক্সড। যেটা হচ্ছে যে 1 ইয়ারের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ও আচ্ছা আচ্ছা। আর হচ্ছে প্রাইস হচ্ছে দুইটাই 4200 টাকা, মানে এক জোড়া 4200 টাকা, 4200, 1 বছরের ওয়ারেন্টি। এই তো কোনো নষ্ট টষ্ট হয়েছে এমন পাইছেন কি? কোনো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আসে না। প্রোডাক্ট নিয়ে আজকে আর কোনো কথা বলবো না, কারণ হচ্ছে আমাদের যেহেতু অন্য ভিডিও চলতেছে, সেহেতু অর্কার লাইটটা অনেকের এরকম একটা ছিল যে সামনে শীত আসতেছে বা কুয়াশাতে কোন লাইট ব্যবহার করব। এই লাইটগুলো নতুন আসছে,
চাইলে এসে দেখতে পারেন, জ্বালায় টালা দেখে পছন্দ হলে নিতেও পারেন। আসলে একটা ব্যাপার কি জানেন, R15 ইজ R15, এটার সাথে আমি কেন যেন কোনো বাইকের তুলনা দিতে পারি না। আচ্ছা, যেটা মডিফাই বলছিলাম, এখানে একটা ক্যাপ লাগাইছে, এখানে একটা ঢাকনা লাগাইছে, অ্যান্ড নিচে যেটা সাইড স্ট্যান্ড ওটার মধ্যে এই সেম কালার ম্যাচ করে উনি একটা কভার লাগাইছে। এই জিনিসগুলোই লাগানো আছে, আর কোনো ওইরকম মডিফিকেশন নাই। আর আচ্ছা, এই উইন্ডশিল্ডটা চেঞ্জ করা আছে। এই উইন্ডশিল্ডটা চেঞ্জ করলে দেখতে বাইকটা সুন্দর লাগে, একটা অ্যাগ্রেসিভ লুক, একটা আক্রমণাত্মক ভঙ্গির লুক আসে, ঠিক আছে। বাট ভ্লগিং এ না ভিতরে থেকে অন্ধকার লাগে। আর একটু মানে আমার কাছে ক্যানজন স্টকটাই ভালো লাগে ভ্লগের জন্য। আর এটাও যদি লাগায়, যদি কেউ ইটা লাগায়, ক্লিয়ারটা লাগায়, তাহলে ভ্লগে দেখতে একটু সুবিধা হয়। কালোটা এমনি বাস্তবে ঠিক আছে, বাট ভ্লগে একটু ঝামেলা হয়ে যায়। আরেকটা ব্যাপার কি জানেন, R15 V3 লুকিং গ্লাসটা বেস্ট। অ্যান্ড এই লুকিং গ্লাসটা এমন স্বার্থপর ভাবে বানানো হয়েছে, এই লুকিং গ্লাসটা অন্য বাইকে অনেকে লাগায়, অনেকে SF এর মধ্যেও লাগাইছে, কিন্তু এমন বাজে সেট আপ হয় আসলে যেই বাইকের জন্য যেটা বানানো হয়েছে, আপনি এক বাইকেরটা আরেক বাইকে লাগাইলে সেটিং হবে না, এটাই স্বাভাবিক। যেগুলো ইউনিভার্সাল ওগুলার ব্যাপার আলাদা, তারপরেও আসলে এক বাইকেরটা এক বাইকে, বা যেই বাইকের জন্য যেইটা আফটার মার্কেটও বানায় ওইটা ওই বাইকের জন্য যেমন হবে ওইটা অন্য বাইকের জন্য ওরকম হবে না। যেমন এই উইন্ডশিল্ডটা, এটাই যদি আমি অন্য কোনো স্পোর্টস বাইকে CBR এ বা SF এ লাগাইতে চাই, এত সুন্দর কিন্তু সেট আপ হবে না, এই হলো ব্যাপার। কালকে রাতে এই বাইকটা নিয়ে যখন চালানো শুরু করছি ভাই, আমার মনে হয়েছিল আবার আমি একটা স্পোর্টস বাইক কিনি। হয়তোবা আমি একটা স্পোর্টস বাইক কিনবো, মানে রেগুলার চালানো হবে না, টুকটাকে যে আড্ডা দিতে বের হওয়ার জন্য হয়তো আমার ইচ্ছা জাগছে। মানে আসলে স্পোর্টস বাইকের যে ব্যাপার, দেখেন এখানে আমি যদি স্পোর্টস বাইকের ফিলটা নেই, মানে এটা কি কোনো কমিউটারে সম্ভব? সেম ইঞ্জিনের বাইক আমি চালাই MT-15, বাট MT-15এও এটা সম্ভব না। অ্যান্ড এইটার ব্রেকিং বাইট এত বেশি মজার, যেটা সত্যি কথা MT-তে পাই না। আসলে সিটিং পজিশন অ্যান্ড সিটিং পোশ্চার বা যাই বলেন, এইটার কারণে বাইকের মধ্যে না আমূল একটা পরিবর্তন হয়। একই ইঞ্জিনের বাইক, মানে জাস্ট সিটিং পজিশন চেঞ্জের কারণে আমূল একটা পরিবর্তন MT-15 আর এটার মধ্যে। তবে এই রোডটা হয়ে ভালো হয়েছে। এইদিকে আমার একটা ব্যাপার ছিল, মানে আমার একটা কষ্ট ছিল, আমি যখন মানে উত্তরা রেগুলার থাকছি, উত্তরা থেকে এয়ারপোর্টের যে রোডটা, ওইখান থেকে মোটামুটি খিলক্ষেত পর্যন্ত একটা বেশ টান দেওয়া যেত। কিন্তু এই দিকে আসার পর এরকম ফাঁকা রোড, বড় রোড নাই বললেই চলে। তো এইখানের এই রোডটা পাওয়ার পর আমার একটু ভালো লাগে। আকাশের যে অবস্থা দেখতেছি, কোন সময় যেন বৃষ্টি চলে আসে, বাইকটা ধোয়া, বৃষ্টিতে যদি ভিজাই, শো হয়ে আমার দিব মায়ের ধইরা। অলরেডি ঘুরি বৃষ্টি পড়তেছে, মানে বড় দু একটা ফাঁকা ফোঁটা পড়তেছে। আর এই বাইকটার মধ্যে অবশ্যই ABS আছে। এই জিনিসটা ভালো করছিল ওরা, শুরু থেকে ABS দিয়ে আনছে। ভালো খারাপ মিলেই আসলে বাইক। তবে সব কিছুর মধ্যে আপনি যদি ভালো খারাপ আবার ওইভাবে খুঁজেন, তাহলেও সমস্যা। আসলে কিছু জিনিস ভালো হবে, কিছু জিনিস খারাপ হবে, এটাই স্বাভাবিক। তবে স্পোর্টস বাইকের যে টান, ওই টানটা হচ্ছে সব খারাপের অবসান ঘটায় দেয় ওই একটা টানের মধ্যেই। আপনি টান দিয়ে যে মজাটা পাবেন, এইটা ভাই অন্য কোনো বাইকে সম্ভব না। আর এই সমস্ত বাইকের ব্রেক ইন পিরিয়ড আসলে কততে শেষ হয় ভাই, এটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন, কে কত কিলো ব্রেক ইন পিরিয়ড শেষ করে। আজকে এগুলা নিয়ে একটু হালকা পাতলা কথা বলি, যে একটা বাইকের কত কিলোতে আসলে কি ঘটে। ইঞ্জিনেরটাই বলি, কারণ অন্যান্য ডিটেল নিয়ে কথা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখন যদি আমি ক্লাচ, ব্রেক প্যাড অ্যান্ড ব্রেক ফ্লুইড এগুলো নিয়ে কথা বলি তাহলে সমস্যা। তবে একটা কথা ছোট্ট করে বলে রাখি, প্রত্যেকটা বাইকের ব্রেকের মধ্যে যে এখানে ফ্লুইড থাকে, বা পেছনের ব্রেকে ফ্লুইড থাকে এই ট্যাঙ্কের মধ্যে, এই ফ্লুইডগুলো আপনারা ট্রাই করবেন 8,000 মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম 12,000, এর বেশি না ইউজ করা। এরপরে আবার চেঞ্জ করে .4 যেটা মার্কেটে ভালো, ওগুলা ঢেলে নেওয়ার। কারণ এই ব্রেক ফ্লুইডগুলোরও কিন্তু একটা টেম্পার আছে, ওই টেম্পারের উপরে ব্রেকের পাওয়ার হেরফের হইতে পারে। এই কারণে এই জিনিসটা আমরা হয়তো চেঞ্জ করি না, অনেকে মনে করি একটা বাইক যতদিন চলুক না, বাট আসলে না, ব্রেক ফ্লুইড শেষ না হইলেও ব্রেক ফ্লুইড চেঞ্জ করা উচিত। অ্যান্ড অনেক সময় আমরা ট্যাঙ্কের মধ্যে, বিশেষ করে পিছনের ট্যাঙ্কে দেখা যায় যে ব্রেক ফ্লুইড অনেক নিচে নেমে গেছে, মনে হয় যে শুকায় গেছে। অনেকে আবার ভুলবশত ব্রেক ফ্লুইডটা আবার ঢালে, আসলে কিন্তু ব্যাপারটা তা না। ব্রেকের যে প্যাড, এটা যতটুকু ক্ষয় হবে ওই ক্ষয় অনুযায়ী ব্রেক প্যাডটা নিচে নামতে থাকবে, এবং আবার যখন আপনি নতুন প্যাড লাগাবেন ব্রেক প্যাডটা আবার দেখাবে ফুল। মানে এই হচ্ছে ব্যাপার, লো অ্যান্ড হাই থাকে না, উপরে ফুল দেখাবে অ্যান্ড ব্রেক প্যাড ক্ষয় হইলে নিচে নামবে। এটা ব্রেক ফ্লুইড কখনো শেষ হয় না, ওটা টেম্পার নষ্ট হয় কিন্তু শেষ হয় না বা কমে না।
যদি না কোনোভাবে লিক বা কোনোভাবে না পড়ে। আচ্ছা, যেখানে আমরা ছিলাম যে একটা বাইকের আসলে ব্রেক ইন পিরিয়ড কিভাবে কি মানা উচিত বা একটা বাইক ফ্রি হইতে কেমন সময় লাগে, মূলত এক একটা বাইকের এক এক রকম ব্যাপার আছে। যেমন R15, GSX-R, CBR এগুলো শুরু থেকেই পাওয়ার বেশি দেয়, তবে একটা বাইকের ইঞ্জিন প্রথম 500 কিলো একটু বুঝে চালানো উচিত। তারপরে গিয়ে আপনার 1000 কিলো পর্যন্ত, অবশ্যই 1000 কিলো পর্যন্ত একটু সেফটি মেনটেন করে চালানো উচিত। 1000 থেকে 2000 পর্যন্ত আপনি ইঞ্জিনকে প্রেশার দিতে পারবেন, কোনো ঝামেলা নাই, বাট 2000 পর্যন্ত প্রেশার না দেওয়া ভালো। অ্যান্ড 2000 থেকে 3000 পর্যন্ত আর ব্রেক ইন পিরিয়ড নাই, আপনি তখন ইঞ্জিন অয়েল আর অত ঘন ঘন চেঞ্জ না করলেও হয়। যেমন আমরা প্রথম ইঞ্জিন অয়েল ফেলে দিই 300-তে, তারপরেরটা 500 কিলো চালানোর পর, তারপরেরটা হয়তো 800 বা 1000 কিলো, এরপরেরটা 2000 কিলো, আর যদি সিনথেটিক ইউজ করি তারপর থেকে 3000 কিলো পর ফেলবো। এটা তো ইঞ্জিন অয়েলের ব্যাপার গেল, কিন্তু ইঞ্জিন কিন্তু ফ্রি হয় না 3000 কিলোতে। মেইন ফ্রিটা হয় না, দেখা যাবে তেল বেশি খাবে অথবা ইঞ্জিন হিট হবে, এরকম কিছু ব্যাপার স্যাপার থাকে। এইটা থেকে বের হয়ে আসতে পারবেন আপনি হচ্ছে একদম 3 থেকে 6000 কিলো। 6000 কিলোর মধ্যে বাংলাদেশে যত বাইক আছে মোটামুটি সব বাইকের ইঞ্জিনই ফ্রি হয়ে যায়। অ্যান্ড 6000 থেকে 18-19,000 কিলো পর্যন্ত একটা বাইক হচ্ছে, এটা বাইকের যৌবনকাল। অ্যান্ড এই যৌবনকালে ও আপনাকে ফুল ফিল সার্ভিসটা দিবে, মানে ওই সার্ভিসটা হচ্ছে বাইকের রিয়েল পারফরমেন্স। অ্যান্ড 19 থেকে 30 পর্যন্ত এটা হচ্ছে যৌবন আর বার্ধক্যের মাঝামাঝি একটা কাল। বার্ধক্য আসে মানে অনেকে আছে না, একটু সুস্থ সবল যদি জীবনযাপন করে, খাবার টাবার ভালো খায়, নিয়মে চলে, তাহলে দেখা যায় 30 থেকে 45 বছর পর্যন্ত একদম ফুল ফিট থাকে। ঠিক ওই রকম আপনি যদি ভালো মতো মেনটেন করেন তাহলে 19 বা 20-এর পরে 30 পর্যন্ত যাবে। তবে 30 থেকে 40 এটা বার্ধক্যকাল। এই টাইমে যে কোনো বাইকের যে কোনো রকমের ঝামেলা এটা হইতেই পারে, এটা কেউ বলতে পারবে না হয় না। তবে মেনটেন করলে একটা ব্যাপার আছে না, কিছু মানুষ 100 বছর বাঁচে, তো কিছু বাইক 1 লাখ কিলো চালায়, 1 লাখের উপরেও চালায়, ঝামেলা হয় না ইঞ্জিনে। বাট কিছু কিছু বাইক আবার ঝামেলা হয়ে যায়, তো ব্যাপারটা হলো এরকম। তবে বাইকের মেইন পারফরমেন্স হচ্ছে 6000 থেকে 20,000 পর্যন্ত। এমন একটা জিনিস খেয়াল করবেন, আমি এই পারফরমেন্সটাই নিতে পারি না। আমি একটা বাইক কিনি, 6000-7000 কিলো চালাই, অ্যান্ড দেন বেচে দিই, 5000 চালাই বেচে দিই, 4000 চালাই বেচে দিই, মানে আসল পারফরমেন্সটাই আমার নেওয়া হয় না। এটা আমি একটু ঠকি, আর যার জন্য আমি মানে বাইকটা দেখা গেছে যে আমি চালায় রেডি টেডি করে যার কাছে বিক্রি করি, সে হলো বাইকের রিয়েল পারফরমেন্সটা পায়। এই হলো উনার ব্যাপারটা। এই এখানে জানি কি ঝামেলা হয়েছে, আর্মি টার্মি দাঁড়ায় আছে, আর আমার এই বাইকটা আমার নামে পেপার না। ফেরার টাইমে আর্মি ধরলে আমি শেষ, ফেরার টাইমে আর্মি ধরলে আমি শেষ। এখন মেন রোড দিয়ে আমি যেতে পারবো না, কারণ মেন রোডে আছে হচ্ছে সার্জেন্ট, এই জন্য আমাকে এদিক থেকে ঘুরে যেতে হবে। চলেন আমি ক্যামেরাটা অফ করে দেন ঘুরে যাই, ওনাকে আর্মিটাকে পার হয়ে দেন তারপরে ক্যামেরা চালাবো, তাহলে ঝামেলা আছে। ওকে, আমাকে ধরে নাই, আমি বেঁচে গেছি। আর আরেকটা জিনিস, ইদানিংকার ভিডিওগুলো আমার একটু বেশি ইনফরমেশন শেয়ার ভিডিও হয়ে যাইতেছে। কারণ কি, আসলে লাস্ট 6 বছর ধরে মনে হয় ভিডিও করতেছি, অ্যান্ড প্রত্যেকটা বাইক চালায় ওইটার এক্সপিরিয়েন্স নিয়ে ওইটার সব কিছু এমনভাবে নিয়ে ফেলছি, এখন নতুন করে যে কোনো বাইকে উঠলেই আসলে অল্পতেই বুঝে যায় যে বাইকের কন্ডিশন কি, বা ওয়াও টু ওয়াও বলার কিছু নাই, জানি কোন বাইকের পাওয়ার কীরকম। এই কারণে ওই আরে কি টান ওয়াও এই সেই এই ধরনের ভিডিও আমার বানানো হয় না। এখন হচ্ছে মানুষকে আমি একটু সতর্ক করি, মানে সিনিয়র হয়ে গেছি তো একটু, এই জন্য মানুষকে একটু সতর্ক রাখার চেষ্টা করি যে আসলে কোনো বাইক যাতে কোনো কারণে নষ্ট না হয় কারো। অ্যান্ড আমার যেটা মনে হয় যে এই যে বাইকটা R15 V3 বা 4ও, এগুলার পার্টসের দাম মনে হয় সবচেয়ে কম, মানে সবচেয়ে কম মেনটেনেন্স কস্টে মনে হয় এই বাইকগুলো চালানো যায়। বিশেষ করে ইন্ডিয়ানটার তো অনেক কম, ইন্দোনেশিয়ানটার কিছু জিনিসের দাম একটু বেশি, বাট ইন্ডিয়ানটার জানেন এই সামনের লুকিং গ্লাস সেটের দাম যদি আপনি এমনি খোলা দোকান থেকে কিনেন, অফিসিয়াল হয়তো বেশি রাখতে পারে, খোলা দোকান থেকে মনে হয় 1400 টাকা। তারপর ফিল্টার, এয়ার ফিল্টার, এগুলার দামও কম। আগে তো 300 টাকা দিয়ে মনে হয় ফিল্টার কিনতাম, অয়েল ফিল্টার, যেটা এখন অনেকদিন কিনি না, খেয়াল নাই। আর 500 টাকা সম্ভবত এয়ার ফিল্টার। মানে চিন্তা করেন, একটা এরকম প্রিমিয়াম সেগমেন্টের বাইক চালাইতেছেন, অথচ কত কম খরচে আপনি বাইকটা চালাইতে পারতেছেন। ভাই, আর্মির গাড়ি এখানেও দেখছি, কোনো একটা ঝামেলা আছে, এদিকে বেশিক্ষণ থাকা যাবে না, পরে আর্মি টার্মি ধইরা আবার মানে দরকার নাই। নিজের নামে বাইক না, অপমান করার চেষ্টা করতে পারে, যদিও মানি লোকের মান যায় না কখনোই, বাট চেষ্টা তো করতে পারে। ওই সুযোগটা কেন দিব? রাস্তা সুন্দর না? ও ভাই, চালাইলেই মজা লাগে, এই বাইকটা চালাইলেই মজা লাগে।
আজকে মূলত আমার ভিডিওতে কোনো টপিক নাই, মানে আমি বেরোইছি এই বাইকটা চালাবো একটু, মানে বাইকটা যেহেতু এক রাত ছিল অল্প একটু কিলোমিটার বাড়াই এটার কিলো হলো 3657 আমার হাতে এখন যখন আছে, মানে আমি 3700 নিচেই এটা শপে ফেরত দিয়ে আসতে পারবো। স্পিড ব্রেকারে একটু ঝামেলা। আমি R15 V3 নিয়ে কক্সবাজার, ভাই দেখছেন অবস্থা, হাত লাল হয়ে গেছে। আমি R15 V3 নিয়ে কক্সবাজার গেছিলাম, পিঠে ছিল ব্যাগ, তখন ব্যাগ বাঁধার সিস্টেম জানতাম না ভাই, কি বোকা যে ছিলাম, বড় একটা ক্যামেরা সহ একটা ব্যাগ পিঠে নিয়ে এই R15 নিয়ে আমি গেছি সেই কক্সবাজার। ভাই আমার হাত পিঠ, মানে ঢাকা টু কক্সবাজার, তাও ওরকম কোনো জায়গায় এক রাত থাকি নাই, টুকটাক ব্রেক নিছি রাস্তায়। অ্যান্ড সাথে যে ভাইরা ছিল, একজনের ছিল জিক্সার, একজনের ছিল GSX-R। জিক্সার আলা তো সেই পিনিক, মানে মজায়, কিন্তু GSX-R আলা সেও মোটামুটি মজাই ছিল আসলে। সে পিছনে ব্যাগ বাইধা নিছিল, আর আমার একটা সনি ক্যামেরার সহ ক্যামেরার ব্যাগ, অ্যান্ড ওটার মধ্যে কিছু কাপড় চোপড় নিয়ে ভাই আমি খাইছি মেইন প্যারাটা। তো এই বাইকে প্যারা আছে যদি আপনি দূরে যান, কিন্তু কিছু লোক দেখি এই বাইকে পিলিয়ন সহ সেই কক্সবাজার যাইতেছে, সেই রাঙামাটি বান্দরবন, ভাই সাজেক টাজেক চলে যাইতেছে। ভাই কি যে কষ্টটা হয়, এটা যে পেছনে বসে থাকে সে কিছুটা বুঝে, আর যে চালায় সে পুরাটা বুঝে। প্রচণ্ড পরিমাণ কষ্ট দেয় এই বাইকটা লং রোডে যদি ব্যাগ ট্যাগ নিয়ে আপনার যাইতে হয়। এগুলো শর্ট রাইড ফোকাস বাইক ভাই, এগুলারে লং রোডে নিলে তো কষ্ট হবেই, তাই না? এই জন্য কোন বাইকের আসলে কি কাজ এটা বুঝা বাইক কেনা উচিত। আমরা তো টাকা হলেই R15 লাগবে, কিন্তু ভাই আসলে আপনার এটা চিন্তা করতে হবে যে বাইকটা দিয়ে আপনি করবেন কি। যদি তাং ফাং ঘুরেন ফিরেন তাহলে ঠিক আছে, আর যদি ফ্যামিলির জন্য কোনো বাইক হয় তাহলে এই BYD তো ভুলেও না, মানে সরি এই স্পোর্টস বাইক তো ভুলেও না। স্পোর্টস বাইক মানে ফ্যামিলির কাজে ইউজের জন্য, বাজার সদাই থেকে সব যদি চিন্তা করেন এই বাইকে করবেন, তাহলে ভাই খবর আছে আপনার। আচ্ছা সমস্যা নাই, কই যেতেছি আমি, রাস্তা মনে হয় ভুল করলাম, ওয়েট আসতেছি আমি আবার। ও রে ভাই, এখানে যেন কি মিটিং টিটিং হইতেছে, কোনো পলিটিক্যাল কোনো কিছু হবে, তার মানে এইদিকে আমার আজকে যাওয়া যাবে না। এইদিকে তো যাওয়া যাবেই না, এইদিকে ওই যে যারা মিটিং মিছিলে আসছে ওদের বাস এখানে রাখছে, তার মানে এইখানেও মনে হয় না খুব একটা সুবিধা করতে পারবো। আচ্ছা চলেন এদিক থেকে আমরা ভাগি। আর ওই রোডে আমি ওই সময় ঘুরে গেছি, কেন রোড ভুল তো করছি। অ্যান্ড সামনে দেখি এক জটলা পুলিশ দাঁড়ায় আছে, এখন বুঝলাম যে এই মিটিংয়ের জন্য দাঁড়ায় আছে। আমি ভাবছিলাম চেকপোস্ট, এই জন্য আমি আগে ভাগে ঘুরাই ওখান থেকে ভাগার চিন্তা ভাবনা করছি, বাট না, অতটাও ভয়ের কারণ ছিল না। ভাই এই বাইক চালাইলেই খালি টানতে ইচ্ছা হয় ভাই, মানে ব্রেক করতে ইচ্ছা হয় না, মনে হয় না কাউকে একটু সাইড দেই, কাউকে একটু আগে যেতে দেই, ভাই খালি চালাইতে ইচ্ছা হয়। অ্যান্ড এই বাইক কাজ করে অনেক কনফিডেন্ট পাওয়া যায় দেখলাম, মানে অনেক দিন পরে চালাইতেছি ভাই, এই জন্য পুরান জিনিস আবার বলতেছি। আমি নেকেড স্পোর্টসে এরকম কাজ করে কনফিডেন্ট পাই না, সেটা আপনি যে কোনো নেকেড স্পোর্টস বলেন না কেন। আমি তো এমটি চালাই, সেম ইঞ্জিন, বাট এরকম কনফিডেন্ট পাওয়া যায় না। এরকম চিপা দিয়েও জীবনে আমি এমটি নিয়ে ঢুকতাম না। ভাই যাই আমি, হ্যাঁ এটার কনফিডেন্ট আসলে একটু অন্যরকম। আচ্ছা আরেকটা সতর্কীকরণ বার্তা দিয়ে মানে এই রাইডটা সামনে যায় শেষ করব। কথা আছে আরও, সতর্কীকরণ বার্তাটা দিয়ে নেই। আপনারা বাইকের বল রেসার নষ্ট হয়েছে কিনা এই জিনিসটা যদি কেউ না বুঝে থাকেন, তাহলে আপনাদেরকে একটু বুঝায় বলি। ধরেন বাইক চালাইতেছেন, এরকম সোজা আছে, একটু ডানে বাইক ঘুরাইতে গেলে আপনার মনে হবে যে একটু ব্যালেন্সটা আগের মতো নাই। যেদিন এরকম একটু মনে হবে ওই দিনই বল রেসারটা চেক করাবেন কোনো ওয়ার্কশপে গিয়ে। আর বল রেসার নিয়ে আমরা একটা ভুল করি, আমরা বল রেসার শপে গেলে, ওরা মানে সার্ভিস সেন্টারে গেলে ওরা চিন্তা করে যে একটা বল রেসার তো অনেক দাম, একটা বল রেসার এক কাজ করি ওনাদের একটু গ্রিস টিস করে দিই, একটু ঢিল করে দিই, তাহলে উনি অনেকদিন চালাইতে পারবে। ভাই গ্রিস করবেন, ঢিল করবেন, ঠিক আছে, ওটা কোনো বড় ইস্যু না, আবার অনেক সময় অনেক বড় ইস্যু। আপনি যদি পারফরমেন্স রাইড করেন তাহলে ভুলেও এই কাজটা করেন না। বল রেসার একটু নষ্ট হয়েছে মানে ওটা চেঞ্জ করে ফেলেন, কারণ একটা বাইকের মেইন ব্যালেন্সটাই রাখে হচ্ছে বল রেসার। বাইকের পেছনের চাকা চেসি এগুলো তো নড়ে চড়ে না, ডানে বায়ে ঘোরানো যায় না, সামনের চাকাটাই ডানে বায়ে ঘুরে। অ্যান্ড এই ফুল মেকানিজমটা চালাই হচ্ছে দুইটা বল রেসার। তো বল রেসার লাগান আর রোলার বিয়ারিং লাগান, এই জিনিসগুলো নষ্ট হওয়া মাত্র চেঞ্জ করে ফেলবেন। যেমন আমার এমটির মনে হয় একটু ঝামেলা আমার কাছে লাগতেছে, আমি নেক্সট যে সার্ভিসটা দিব ওটাতে আমি বল রেসারটা চেঞ্জ করে ফেলবো। এটা অনেকেই বলবে গ্রিজ করলে ঠিক হয়ে যাবে আর অনেক দিন চালাইতে পারবেন। চেন, বল রেসার, ব্রেকের কোনো কাহিনী, এইগুলা নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না, কারণ এই জিনিসগুলা আপনাকে অ্যাক্সিডেন্টে ফেলতে পারে। অ্যান্ড ওই অ্যাক্সিডেন্টগুলা কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট না, এমন না যে চাকা লিক হয়েছে আপনাকে ধাক্কাইতে হয়েছে, ব্যাপারটা তা না। ওই অ্যাক্সিডেন্টগুলা অনেক বড় মাপের অ্যাক্সিডেন্ট। অ্যান্ড আমি চাই না যে আমার ভিডিও কেউ দেখে তার ওই অ্যাক্সিডেন্টটা হোক, কারণ অ্যাক্সিডেন্ট একটা সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায় সবসময়।
একটু দাঁড়াই এখানে, আমার ঘাড় ব্যথা হয়ে গেছে এতটুকু চালাই আমি স্পোর্টস বাইক, এই জন্যই চালানো বাদ দিছি। মানে আমি এমনি চালাইতে পারি অনেকক্ষণ, কিন্তু ক্যামেরা লাগায় চালাইলে আমার ঘাড়ের অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা, এই বাইকে আরেকটা জিনিস করছে, সামনে একটা ক্রিস্টাল লাইট লাগাইছে এখানে, অ্যান্ড স্টকটা মনে হয় নাই, খুলে ফেলছে। আর এই একটা জিনিস স্টক নাই। এগুলো সব বেশি দামও না, ইন্ডিয়ান বাইকে কিছু সুবিধা আছে, একদম অল্প দামে এই সমস্ত জিনিস আবার স্টক কিনে নেওয়া যায়, কিন্তু ইন্দোনেশিয়ানগুলা অনেক বেশি দাম। যাক, অনেকদিন পর R15 চালাইলাম, অনেকদিন পর ভালো একটা লাগা কাজ করলো, অ্যান্ড সুন্দর একটা বাইক, সুন্দর একটা মুহূর্ত কাটলো। ঘাটটা ব্যথা না হলে হয়তো আরও কিছুক্ষণ চালাইতাম। সময় হচ্ছে এখন 3:33, অ্যান্ড এই ভিডিওটা থেকে এখানে বিদায় নিয়ে নিই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে লাইক দিয়ে দিন। এখানে কি ময়লা, আমি ভাবছি হাই দাগ টাক ফালাই দিলাম কিনা। ভাই সুন্দর বাইক, মুছতেও ভালো লাগে, একটু ধুলা পড়ছে। যাক, আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে একটা লাইক দিয়ে দেন। চ্যানেলে যদি নতুন প্লিজ সাবস্ক্রাইব করে ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.